হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর বাংলা বিষয়ে যে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন, যেটা নভেম্বর 2021-এর জন্য দেওয়া হয়েছে, যেটাকে পার্ট 8 বলা হচ্ছে এবং যেখানে পূর্ণ মান দেওয়া আছে 50। তো এই 50 নম্বরের যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তরগুলি আমরা এই ভিডিওতে জেনে নেব। তো প্রথমে পুরো কোশ্চেন পেপারটিকে আমরা একবার দেখে নেব, তারপর প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে জানবো। তো এখানে প্রথমে 1 নম্বরে দেওয়া আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান 1 দেওয়া আছে এবং 1-এর দাগে টোটাল 5টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এরপর 2-এর দাগে দেওয়া আছে কম বেশি 20টি শব্দের উত্তর লেখো এবং এখানে প্রশ্নের মান 1 দেওয়া আছে। এখানেও 5টি কোশ্চেন দেওয়া আছে, 5 নম্বর দেওয়া হয়েছে। 3 নম্বরে দেওয়া আছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো এবং এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে এবং 3 প্রশ্নে 3 নম্বর করে মান দেওয়া হয়েছে, 3 দুগুণে 6 নম্বর এখানে দেওয়া আছে। 4 নম্বরে দেওয়া আছে কম বেশি 125 শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এবং এখানে প্রশ্নের মান দেওয়া আছে 4 করে। এরপর 5 নম্বরে দেওয়া আছে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো কম বেশি 150 শব্দে। এখানে প্রশ্নের মান দেওয়া আছে 5, 2টি প্রশ্ন দেওয়া আছে, 5 দুগুণে 10 নম্বর দেওয়া হয়েছে। 6 নম্বরে দেওয়া আছে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো কম বেশি 150 শব্দে। এখানে প্রশ্নের মান দেওয়া আছে 5 এবং 7 নম্বরে দেওয়া আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। এখানে প্রশ্নের মান 1 করে দেওয়া আছে, 3টি প্রশ্ন দেওয়া আছে, 3 নম্বর। এরপরে 8-এর দাগে দেওয়া আছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। এখানে প্রশ্নের মান 1 করে দেওয়া আছে, 3টি প্রশ্ন দেওয়া আছে, 3 নম্বর। 9 নম্বরে দেওয়া আছে কম বেশি 150 শব্দে প্রতিবেদন রচনা করো। এখানে প্রশ্নের মান 5 দেওয়া আছে এবং 10 নম্বরে দেওয়া আছে বঙ্গানুবাদ করো। এখানে প্রশ্নের মান দেওয়া আছে 4। তো এইভাবে টোটাল 50 নম্বরের কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। এখন এই প্রত্যেকটি কোশ্চেনের উত্তর আমরা এক এক করে দেখে নেব। তো 1 নম্বরে দেওয়া আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান 1 করে দেওয়া আছে, 5টি প্রশ্ন দেওয়া আছে, 5 নম্বর। 1-এর দাগে প্রশ্নে বলা হয়েছে তপনের লেখা যে গল্পটি সন্ধ্যা দ্বারা পত্রিকায় ছাপা হয়েছিল। তো এখানে 4টি অপশান দেওয়া আছে, সঠিক অপশানটি হবে অপশান গ, অর্থাৎ প্রথম দিন, এটা উত্তরে লিখতে হবে। এরপর হচ্ছে 2-এর দাগে এখানে বলা হচ্ছে পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক। তো এখানে 4টি অপশান দেওয়া আছে, সঠিক অপশান হবে অপশান খয়েরটা, অর্থাৎ নবারুণ ভট্টাচার্য। পরের প্রশ্ন দেখব 1-3-এর দাগে এখানে দেওয়া আছে আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে। এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, সঠিক অপশান হচ্ছে অপশান গয়েরটা হবে, অর্থাৎ পত্রপুট। এরপর দেখব 1-4-এর দাগে প্রশ্ন। 1-4-এর দাগে দেওয়া আছে বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন। এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটি হচ্ছে অপশান খ, অর্থাৎ লর্ড কার্জন, এটাকে উত্তরে লিখতে হবে। এরপর দেওয়া আছে 1-5-এর দাগে প্রশ্ন। এখানে বলা হয়েছে যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় সেটা কোনটা। এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটা লিখতে হবে, অপশান কয়টা হবে সঠিক উত্তর, অর্থাৎ দিন ও রাত্রি। এরপর দেওয়া আছে 2-এর দাগে প্রশ্ন। এখানে বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। এখানে প্রশ্নের মান 1 দেওয়া আছে, 5টি প্রশ্ন দেওয়া আছে, 5 নম্বর। 2-1-এর দাগে বলা হয়েছে সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ কী। তো উত্তরটা হবে কথাটির অর্থ হলো সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এভাবে উত্তরটা লিখতে হবে। এবার 2-এর দাগে প্রশ্ন। এখানে বলা হচ্ছে আফ্রিকান কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল। তো উত্তরটা হবে আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল অশুভ ধ্বনিতে ঘোষিত হয়েছিল। 2-3-এর দাগে প্রশ্ন দেওয়া আছে। এখানে বলা হচ্ছে আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি নির্দেশ করেছেন। তো উত্তর হবে হিমানি শব্দের অর্থ হলো বরফের বাঁধ। এখানে কবি প্রতি পদক্ষেপে বিপদের কথা বলেছেন বা প্রতি পদক্ষেপে হিমানি বাঁধের কথা বলেছেন। 2-4 নম্বরে দেওয়া আছে মাভৈ মাভৈ এমন উচ্চারণের কারণ কি। তো উত্তরটা হবে মাভৈ কথার অর্থ হলো ভয় করো না। ত্রিকালরূপী শিব ধ্বংসের ত্রিশূল হাতে আবির্ভূত হন, তার আগমনে বসুন্ধরায় তৈরি হয় প্রলয়ের পরিবেশ, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে সমস্ত জীবকুল, কিন্তু এই ধ্বংসের মাঝে আছে সৃষ্টির আশ্বাস, তাই কবি মাভৈ মাভৈ বলে উল্লাস প্রকাশ করেছেন। পরের প্রশ্ন 2-5-এর দাগে এখানে বলা হচ্ছে 2 বন্ধু লোক আসার কথা ছিল, বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল। তো উত্তরটা হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্প থেকে জানা যায় বন্ধুদের এনাঞ্জং থেকে আসার কথা ছিল। 3 নম্বরে দেওয়া আছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রশ্নের মান এখানে 3 দেওয়া আছে, 2টি প্রশ্ন দেওয়া আছে, 3 দুগুণে 6 নম্বর দেওয়া হয়েছে। 3-1 দেওয়া আছে তোরা সব জয়ধ্বনি কর, কার জয়ধ্বনি করতে, কবির এই আহ্বান, কেন তার জয়ধ্বনি করতে হবে।
তো প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখব। প্রশ্নোদ্ধৃত উক্তিটি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতা থেকে গৃহীত। আলোচ্য কবিতাটিতে কবি সাধারণ দেশবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। তিনি কল্পনা করেছেন কালবৈশাখী রূপী তরুণের দল সমাজ থেকে অন্যায় অবিচার ও বৈষম্য দূর করতে অচিরেই আবির্ভূত হবে। সমস্ত পাপাচার সমাজ থেকে মুছে যাবে, ধুয়ে যাবে যাবতীয় অসুন্দর। কালবৈশাখীর ঝড় আসন্ন দেখে তাকে যথাযথভাবে বরণ করে নেওয়ার জন্য সকলকে জয়ধ্বনি করতে বলেছেন। 3-2 দেওয়া আছে খুবই গরিব মানুষ হরিদার পরিচয় দাও, তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে। তো প্রশ্নের উত্তরটা আমরা লিখব। প্রথমে হরিদার পরিচয়টা দিতে হবে। বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদার। তিনি পেশাগতভাবে একজন দরিদ্র বহুরূপী ছিলেন। এবার তার দারিদ্র্যের পরিচয়টা দিতে হবে। গোটা গল্প জুড়েই আমরা তার দারিদ্রতার একাধিক নিদর্শন দেখতে পাই, যথা ক নাম্বার দিয়ে শহরের সবচেয়ে সরু গলির ভিতরের একটি ছোট্ট ঘরই তার সম্বল। খ, বাড়িতে আগত বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্য তার নেই। গ দিয়ে বহুরূপী সেজে তিনি যেটুকু বকশিস পান তা দিয়ে তার সব সময় অন্যের সংস্থান হয় না। অনেক সময় তাই তার ভাতের হাঁড়িতে চালের বদলে শুধু জল ফোটে। তো এইভাবে এই প্রশ্নের উত্তরটা আমরা লিখলাম। এরপর দেওয়া আছে 4 দাগের প্রশ্ন। এখানে বলা হচ্ছে কম বেশি 125 শব্দে নিচের প্রশ্নটির উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 4। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। তো প্রশ্নের উত্তরটা আমরা লিখব। বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ঐতিহাসিক সিরাজদৌল্লা নাট্যাংশের ঘসেটি বেগম একজন হৃদয়হীনা প্রতিহিংসা পরায়ণা নারী চরিত্র। 1 নম্বর দিয়ে সিরাজ বিরোধী চক্রান্তের মধ্যমণি ছিলেন ঘসেটি বেগম। তিনি সিরাজের দুঃখ যন্ত্রণায় বেদনার্থ নন, বরং উল্লসিত। 2 নম্বর অপশানে আমরা লিখব। পালিত পুত্রকে সিংহাসনে বসিয়ে ক্ষমতা দখল করার যে স্বপ্ন ঘসেটি বেগম দেখেছিলেন শওকত জংকে হত্যা করে সিরাজের সিংহাসন আরোহণে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবাব ঘসেটিকে নিজ দরবারে নজরবন্দি করে রাখেন। ঘসেটির হৃদয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে প্রতিহিংসার দাবানল। তিনি নিজেই বলেছেন, আমার রাজ্য নেই, রাজনীতিও নেই, আছে শুধু প্রতিহিংসা। 3 নম্বর পয়েন্ট আমরা লিখব। কূটচক্রী এই নারীর প্রধান অস্ত্র হলো তার ভর্ৎসনা ও অভিশাপ। তার হৃদয়ে মায়া মমতার বিন্দুমাত্র প্রকাশ নেই। ক্ষমতার লোভ আর প্রতিহিংসা তাকে করে তুলেছিল হৃদয়হীনা। 5 নম্বরে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। কম বেশি 150 শব্দ। প্রশ্নের মান 5 দেওয়া আছে। 2টি প্রশ্ন দেওয়া আছে। 5 দুগুণে 10 নম্বর এখানে দেওয়া হয়েছে। 5-এর 1 দাগের প্রশ্নে দেওয়া আছে দস্যুরা কীভাবে আফ্রিকার ইতিহাসে তীর চিহ্ন এঁকে দিয়ে গিয়েছিলেন তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। তো উত্তরটা আমরা লিখব। রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় অপমানিত ইতিহাস বলতে সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শোষিত আফ্রিকার বঞ্চনা ও লাঞ্ছনার ইতিহাসকে বুঝিয়েছেন। সৃষ্টির সূচনা থেকেই আফ্রিকা অরণ্যাবৃত, সে তথাকথিত উন্নত সভ্যতার আলো থেকে বহুদূরে নির্বাসিত ছিল। সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন। তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না। কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপনের সূচনার ফলে ক্রমে এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকায় ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়। আফ্রিকার সম্পদের সন্ধান পেতে এই শ্বেতাঙ্গ ঔপনিবেশিক তথা সাম্রাজ্যবাদী দল শুরু করে মানবিক লাঞ্ছনা। আফ্রিকার ক্রিয়াঙ্গ সরল মানুষগুলিকে লোহার হাতকড়ি পরিয়ে মানুষ ধরা এই বর্বরেরা তাদের পরিণত করে কৃতদাসীন। তাদের বর্বরতা ও লোভ আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও কালো। এইসব অত্যাচারিত মানুষদের রক্ত ও অশ্রুতে কর্দমাক্ত হয় আফ্রিকার বনপথের ধুলো। সাম্রাজ্যবাদী দস্যুদের কাটামারা জুতোর তলায় কাদার পিণ্ড এইভাবেই আফ্রিকার অপমানিত ইতিহাসে তীরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল। 5-এর 2 নম্বরে দেওয়া আছে বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। বক্তা কে, কোন কথার পরিপ্রেক্ষিতে সে কথা বলেছেন? তো প্রশ্নের উত্তরটা এভাবে লিখব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশে উদ্ধৃত মন্তব্যটির বক্তা অপূর্ব সহকর্মী রামদাস তলবারকর। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে গ্রেফতার করতে গিয়ে ছদ্মবেশী গিরিশ মহাপাত্রকে নিয়ে মহা হুঁশিয়ার পুলিশের দলকে নির্বোধ ও আহম্মক হতে দেখার
কথা যখন অপূর্ব বর্ণনা করছিল তখন রামদাস জানতে চায় তারা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? উত্তরে অপূর্ব সায় দিয়ে বলেন তার লজ্জা হয় এই ভেবে যে পুলিশের বড় কর্তা তার আত্মীয় এবং পিতৃবন্ধু, তার বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। মন্তব্যের প্রতিক্রিয়ায় রামদাস মুখ ফসকে বলে ফেলে একদিন এর জন্যই হয়তো অপূর্বকে প্রায়শ্চিত্ত করতে হবে। এই কথা বলে সে নিজে অপ্রতিভ হয়ে চুপ করে যায়। অপূর্ব তার অর্থ বুঝতে পেরে বলে পুলিশ কর্তা তার শুভাকাঙ্ক্ষী বা আত্মীয় হলেও তিনি দেশের চাইতে আপন নন, বরং যাকে গ্রেপ্তার করার জন্য তারা উদ্গ্রীব সেই স্বাধীনতা সংগ্রামীকে সে অনেক বেশি আপনজন বলে মনে করে। একথার প্রসঙ্গে রামদাস আলোচ্য উক্তিটি করেছিলেন। 6 নম্বরে বলা হচ্ছে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150 শব্দ। প্রশ্নের মান 5 দেওয়া আছে। খিদ্দা এবার আমরা কি খাবো? উদ্ধৃতিটির আলোকে কনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। তো প্রশ্নের উত্তর আমরা লিখব গঙ্গার ঘাট থেকে মাদ্রাসায় জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ভিক্টরি স্ট্যান্ড পর্যন্ত কনির যে যাত্রা তাতে খিদ্দাই কনির প্রথম ও প্রধান নির্দেশক ও অনুপ্রেরণা। ক্ষিতীশ সিংহ কনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন। এই অনুশীলনে সাঁতারের বিভিন্ন কৌশল ক্ষিতীশ কনিকে শিখিয়েছিলেন। প্রতিদিন সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত কনির প্র্যাকটিস চলত। ছকে বাঁধা জীবন ক্ষিতীশ কনির জীবনযাত্রাকে একটা ছকে বেঁধে দিয়েছিলেন। কনি কখন কী খাবে সে ব্যাপারে ক্ষিতীশ নিয়ম জারি করেছিলেন। ক্ষিতীশ কনিকে প্রতিদিন 2 ডিম, 2 কলা এবং 2 টোস্ট খাওয়ার কথা ক্ষিতীশ বলেন। এগুলো কনিকে খেতে দেওয়ার বদলে আরও 1 ঘন্টা কনির জলে থাকতে হবে বলে ক্ষিতীশ জানান। লোভ দেখিয়ে অমানসিক পরিশ্রম করিয়ে নেওয়া, অন্যায় জেনেও যন্ত্রণা আর সময় দুটোকেই হারানোর জন্য ক্ষিতীশ এমনটা করেছিলেন। কনি টিফিনের বদলে টাকা চাইলে ক্ষিতীশ আর কনির মধ্যে বোঝাপড়া হয়। ক্ষিতীশ কনিকে নানা উদাহরণ দিয়ে তাকে উজ্জীবিত করেন। সফলতা অর্জনের জন্যই ক্ষিতীশ দেওয়ালে 70 লিখে টাঙিয়ে কনির লক্ষ্যমাত্রা ঠিক করে দেন। তার তত্ত্বাবধানে দিনের পর দিন কনির এই কঠোর অনুশীলনই তাকে সাফল্যের শীর্ষে নিয়ে যায়। 7 নম্বরে দেওয়া আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রশ্নের মান এখানে 1 দেওয়া আছে। 3টি প্রশ্ন দেওয়া আছে, 3-একে 3 নম্বর দেওয়া হয়েছে। 7-এর 1-এর দাগে দেওয়া আছে অনুসর্গ হলো এক প্রকার বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ না অব্যয় পদ। তো অনুসর্গ হচ্ছে এক প্রকার অব্যয় পদ, অর্থাৎ অপশন ঘয়েরটা এখানে উত্তর লিখতে হবে। 7-এর 2-এ দেওয়া আছে বিভক্তি কখনোই লুপ্ত হয় না কর্মকারকে, করণকারকে, কর্তৃকারকে না সম্বন্ধ পদে। তো এখানে উত্তর হবে অপশন কয়েরটা অর্থাৎ কর্মকারকে। এরপর হচ্ছে 7-এর 3-এর দাগে দেওয়া আছে নির্দেশকের একটি উদাহরণ হলো হইতে, কর্তৃক, জন্য না গুলি। তো এখানে উত্তর হবে অপশন ঘয়েরটা অর্থাৎ গুলি, এটা হচ্ছে একটি নির্দেশকের উদাহরণ। এরপর দেওয়া আছে 8-এর দাগে এখানে বলা হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। প্রশ্নের মান 1 করে দেওয়া আছে। 3টি প্রশ্ন দেওয়া আছে, 3-একে 3 নম্বর। এবং প্রথমে দেওয়া আছে হচ্ছে ভোজ্য বস্তু। তো ভোজ্য বস্তু এটার ব্যাস বাক্য সহ সমাস হবে ভোজ্যের বস্তু সম্বন্ধ তৎপুরুষ সমাস এটা। এরপর হচ্ছে পোশাক পরিচ্ছদ। তো পোশাক পরিচ্ছদের সমাসটা এভাবে করব, পোশাক পরিচ্ছদ অর্থাৎ পোশাক ও পরিচ্ছদ, এবং এটা দ্বন্দ্ব সমাস। এরপর দেওয়া আছে সান্ধ্যাহ্নিক। তো সান্ধ্যাহ্নিক এটার ব্যাস বাক্য হবে সন্ধ্যায় পালনীয় আহ্নিক, এবং এটার সমাস হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারায় সমাস। 9 নম্বরে দেওয়া আছে কম বেশি 150 শব্দে প্রতিবেদন রচনা করো। প্রশ্নের মান দেওয়া আছে 5। লর্ডসের রূদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের, এর উপরে একটি প্রতিবেদন লিখতে হবে। তো প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখব। প্রথমে লর্ডসে রূদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের, এটা হেডিং করার পর নিজস্ব সংবাদদাতা 17 আগস্ট লর্ডস টেস্টে ঐতিহাসিক জয় ভারতীয় দলের। রূদ্ধশ্বাস ম্যাচের প্রথম দিন ব্যাটে বলে দাপট দেখালো ভারতীয় ক্রিকেটাররা। প্রথমে চাপের মুহূর্তে 89 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে 298 রানে পৌঁছে দেয় মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ। অর্ধশত রান করেন মোহাম্মদ শামি। ইংল্যান্ডের 27 রানের লিড বাদ দিয়ে দ্বিতীয় ইনিংসে 272 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। প্রথম থেকেই লাগাতার ব্যবধানে উইকেট ঝরিয়ে চাপে বাড়তে থাকে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। জো রুট ও জয় বাটলার কিছুটা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। 120 রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। 161 রানে জয় পেল টিম ইন্ডিয়া। 10 নম্বর দেওয়া আছে বঙ্গানুবাদ করো। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল ফেয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন, অর্থাৎ বাড়ি হলো প্রথম স্কুল যেখানে শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে। হি সিজ, হিয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম, সে দেখে, শোনে এবং বাড়িতেই শিখতে আরম্ভ করে। ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার, অর্থাৎ এই বাড়ি তার চরিত্র গড়ে তোলে বা চরিত্র গঠন করে।
ইন আ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড, অর্থাৎ একটি উত্তম বাড়িতেই সৎ এবং স্বাস্থ্যবান মানুষ তৈরি হয়। তো এইভাবে এই বঙ্গানুবাদটা করতে হবে। এবং এর সাথে শেষ হলো ক্লাস 10-এর বাংলা বিষয়ে যে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন দেওয়া হয়েছে নভেম্বর মাসের জন্য, যেখানে পূর্ণ মান দেওয়া আছে 50 নম্বর। তো এই 50 নম্বরের উত্তর এখানে করে দেওয়া হলো। ভিডিওটিকে শেয়ার করে দিও যাদের প্রয়োজন, যাতে তারা উত্তরগুলি সম্পর্কে জেনে নিতে পারে। এই চ্যানেলের নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনের অল অপশানটিকে সিলেক্ট করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।